বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আমাদের বাংলা ভাষাভাষী আমার বাংলাদেশের ভাই বোন ও প্রবাসে যারা থাকেন তাদের জন্য আমার সালাম। সবাইকে আমার সালাম আলাইকুম। আমি যেখানে গল্পটা শুরু করছিলাম যে যুদ্ধে যাওয়ার জন্য আমরা রেডি হয়েছি গত পর্বে, সেখান থেকে শুরু করলাম। যাই হোক, আবেগ, কান্না, বেদনা, ভালোবাসা, মোহাব্বত সব কিছু ত্যাগ করে সেই যুদ্ধের জন্য এই জাতিকে, বাংলাদেশকে, মা বোনের সম্মান রক্ষার্থে আমরা কয়েকজন যুবক ভারতে রওনা করি। সকালে আমাদের বাড়ি থেকে 2.5 কিলো হবে যে হাতিবাগান ক্যাম্পটা বলছিলাম আগের পর্বে, যে বাঙালিরা পাকিস্তানি যে ইপিআরগুলো ছিলেন তাদেরকে মায়েরা ওই ক্যাম্পটা দখল করছে। ওরাতে আমাদের বাংলাদেশের লোকজন থাকেন বা অস্ত্র টস্ত্র নিয়ে তারা অস্ত্র সংগ্রহ করে, বা ওইখান দিয়া এই যুবকদের বা এই যে শরণার্থীরা ভারতে যাচ্ছে সবারই সহযোগিতা করে। এই যে হাতিবাগার যেই তৎকালীন সময় ইপিআর ছিলেন, পাকিস্তানের সময় ইপিআর, বর্তমান যে বর্ডার গার্ড, সেই ইপিআর ক্যাম্প, সেখানে আমাদের কিছু নেতৃবৃন্দরা বা যারা আমসার ছিল, কয়েকজন বাঙালি ইপিআর ছিলেন, এরপরে আমার মামা আরও কয়েক গ্রামের মাতবরেরা চেয়ারম্যান ওই ক্যাম্পে থাকতেন। এই আমাদের যুবকদের ভারতে দিয়ে আসতেন ট্রেনিংয়ের জন্য, আর শরণার্থীদের সহযোগিতা করতেন যেন তাদের কোনো সমস্যা না হয় রাস্তাঘাটে। একটা গ্রুপ ছিল, ওদের টাকা পয়সা লুট করে রেখে দিত, যা পাইতো রেখে দিত, এর জন্যই তাদেরকে গার্ড দিতে হইতো। তারপরে ফাঁকে বুকে নিয়ে যেত লুটপাট করে। হ্যাঁ, যাই হোক, এইভাবে আমাদেরকে, আমার মামা ছিলেন আহমদ আলী সরকার, উনি, আরেকজন ছিল রাজউদ্দিন সরকার, তারা আমাদের বেশ কয়েকজন যুবক আমরা যখন যাচ্ছি আমাদেরকে সহযোগিতা এরা বর্ডারে নিয়ে গেছে, নিয়ে এই বর্ডার বাংলাদেশের সীমান্তে বসেছে। ওই ভারতীয় সোলজাররা আসছে, তা আরও বিভিন্ন জায়গাতে ছেলেপেলেকে জমছে, ওরা 1-150 ছেলেপেলে, তখন সবার নামের লিস্ট করলো, ফোন নম্বর, ঠিকানা টোকানা সহ। ওইরা তার উপর দিকে যোগাযোগ করছে, করার পর হয়তো অর্ডার দিচ্ছে যে ঠিক আছে এদেরকে আসতে দাও, ভিতরে নিয়ে আসো। তখন আমাদেরকে ভারতের ভিতরে নিয়ে যায়। যখন ভারতের ভিতরে ঢুকলাম তখন মনে করেন যে একটা হতাশ, যে মনের ভিতরে একটা কান্নার ভাব বা কেমন যেন একটা ভাব হয়ে গেল যে নিজের দেশ ছেড়ে আরেকটা দেশে ঢুকে গেলাম, আল্লাহ না জানি আমাদের কি হয়। কেন, এটা স্বাভাবিক ভয়ের ব্যাপার। গ্রামে থাকছি, কোনো দিন কোথায় যাই নাই, যে ওখান থেকে ভয়ে ভয়ে চলে গেছি। তাদের সাথে গেলাম, বর্ডার থেকে প্রায় 2 থেকে 2.5 কিলো ভিতরে নিয়ে গেল। 2.5 কিলো ভিতরে নিয়ে একটা মাচাং পানি বলে, জায়গাটার নাম হলো মাচাং পানি, পাহাড়ের উপরে ছোটো ছোটো মল্লি বাসের ঘর। সেখানে আগে যাই দেখছি আমরা যে আরও প্রায় 1-150 ছেলেপেলে আছে। আর আমরা গেলাম, এখানে মনে করেন যে নিয়ে এখানে আমাদেরকে রাখলো, কিন্তু কয়েকদিন রইলাম, পরে এখানে জায়গা হয় না, আরও ছেলেপেলে গেলেও জায়গা হয় না। এখন কী হবে, হয়তো ওনারা উপরের দিকে যোগাযোগ করছে, বাইক করছে, চেষ্টা করে জায়গা না হতে একটা জায়গা বাড়ি করছে কোথায়, ওখান থেকে যে দিক দিয়ে গেছিলাম আমরা, এদিকে উল্টার দিকে আসা ডালুর থেকে বাম দিকে একটা জায়গা আছে, পাহাড়ের সাইডে ঝর্নার সাইডে একটা মাঠ আছে, গাছগাছালা আছে, ওই জায়গায় আমাদেরকে নিয়ে গেল। সেখান থেকে উল্টাই না প্রায় পূব দিকে আর 3-4 কিলো নিয়ে গেল দূরে, ওখানে জায়গা দিল। কিন্তু আমাদের কিন্তু কোনো কিছু নেই, খাবার দাবার কিচ্ছু নেই। ওই একটা লুঙ্গি নিয়ে গেছে, ওটা বিছায় গাছতলা শুয়ে থেকে ঘুমাই। যে ইনভেন্টে এই যে আমাদেরকে দেখশন করার জন্য ইউথ ক্যাম্পের দায়িত্বে নিল প্রিন্সিপাল মতিউর রহমান সাহেব ময়মনসিংহের। উনি
আমাদের ইয়ুথ ক্যাম্পের দায়িত্বে। এখন উনি খুব পরিশ্রম করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল যে আমাদের কীভাবে খাবারের ব্যবস্থা করা যায়, কীভাবে আমাদেরকে থাকার ব্যবস্থা করা যায়, একটু ঘরের ব্যবস্থা করা যায়, যথেষ্ট চেষ্টা করতেছিল। কিন্তু আমরা কিছু কিছু পয়সা নিয়েছিলাম, ওই পাহাড়ে গিয়ে গাড় গছ 4 আনা দিয়ে একটা কাঁঠাল নিয়ে আসতাম, আইনা 3-4 জন খাইয়া থাকতাম। এরকম কোনো খাদ্য নেই, কিচ্ছু নেই। অনেকেই সন্ধ্যায় রাত্রে পালাই গেছে, চলে গেছে, কিন্তু আমরা তো যাই না, কারণ আমরা গেছি দেশ ও জাতির জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করার জন্য। কাজে আমরা ওখানে মরে গেলেও তো ভাববো না। কাজেই কত বড় ভয়াবহ অবস্থা। এই গল্পটা আপনাদের সামনে আনার উদ্দেশ্যই হইল যে কত কষ্ট ছিল, আর কত কষ্টের ভিতর থেকে মানুষকে স্বাধীনতা দেওয়া বা দেশকে জমিমার যুদ্ধ করে স্বাধীন করা, সেই গল্পগুলো যদি আপনারা না শুনেন, বা বর্তমান স্বাধীনের পরে যারা জন্মগ্রহণ করছে তারা যদি আমার এই কথাগুলো দয়া করে শুনেন, তো অনেক কিছু বুঝতে পারবেন। কারণ আমি কিন্তু একটা মূর্খ মানুষ। আমি যদি শিক্ষিত হইতাম তাহলে আমি বই লিখতাম, আমার জীবনের বাইরে যুদ্ধের ব্যাপারগুলো আমি লিখতাম। আমি লিখতে পারি না বিধায় আমি এই ইউটিউবের মাধ্যমে আমি আমার নিজের মুখে আমার কথাগুলো, বাস্তব কর্মকাণ্ড বা আমার ঘটনাগুলি আমার জন্মের পর থেকে যা হয়েছে সম্পূর্ণ আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। যাই হোক, আপনারা আশা করি আমার এই কথাগুলো মনোযোগে শুনবেন, একটু সময় দিবেন, রেগুলার 10 মিনিট সময় দিবেন। তাতে আপনারা অনেক কিছু খুঁজে পাবেন, অনেক বুঝতে পারবেন যে মানুষ কাকে বলে, মানুষের কার্যকলাপ কী, আর মানুষ মানুষের কী করে, মানুষ মানুষের জন্য কী করে, আর অমানুষ মানুষকে কী করে। আমার গল্পগুলোর ভিতর থেকে এগুলো আপনারা জানতে পারবেন, শুনতে পারবেন। তাছাড়া বাবা মা বলেন, বাবা মার জন্য কী করণীয়, সব কিছু নিয়েই কিন্তু আমার গল্পগুলো সাজানো। দেখ, আমি আজকে এই পর্যন্তই, এই যে আমরা গাছতলে শুয়ে থাকি এই অবস্থায়, আমি আজকে এই পর্যন্তই আমার গল্পটা ইতি করলাম, বন্ধ করলাম। আগামী পর্বে আবার এখান থেকে আমি শুরু করব। আশা করি আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। এই নিয়েই আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।